আমরা তোমাদের পাশে আছি। ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের লক্ষ লক্ষ মানুষের এই গর্জন যেন ইসরায়েলের আকাশেও গিয়ে ধাক্কা মারল। অবরুদ্ধ গাজার মানুষ যখন গণহত্যা আর অনাহারের শিকার, তখন তাদের সমর্থনে রাস্তায় নেমে এলো ইয়েমেনের জনতা। গাজার সাথে গণহত্যা ও অনাহার মোকাবেলায় এই স্লোগান শুধু একটি বার্তা নয়, বরং আরব বিশ্বের নীরবতার মুখে এক জ্বলন্ত প্রতিবাদ। 16ই মে ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ মিছিলে সামিল হয়। তাদের একটাই দাবি, গাজার মানুষের প্রতি সংহতি জানানো এবং ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি নিজেদের অটল সমর্থন ব্যক্ত করা। সানার আল সাবিন স্কয়ার যেন সেদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল। এই বিশাল সমাবেশ নাখবার বার্ষিকীতে ফিলিস্তিনিদের কাছে এক ঐক্যের বার্তা পৌঁছে দেয়। তারা ঘোষণা করে, তোমাদের ধৈর্যের মাধ্যমে তোমরা নাখবার পুনরাবৃত্তি রোধ করো। এই কথাগুলো যেন শুধু সান্ত্বনা নয়, বরং এক নতুন আশার সঞ্চার করে। বিক্ষোভকারীরা আরও যোগ করে, আমরা তোমাদের সাথে এবং তোমাদের পাশে আছি। নাখবার পুনরাবৃত্তি হবে না। অত্যাচারী সত্তার পতনের মাধ্যমে ঈশ্বরের অনিবার্য প্রতিশ্রুতি পূর্ণ হবে। তাদের কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস আর ইসরায়েলের প্রতি ঘৃণা। সানায় অনুষ্ঠিত এই জনসমুদ্র ফিলিস্তিনিদের অদম্য মনোবলের প্রশংসা করে। তারা বলে, গাজার মানুষের স্থিতিশীলতা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এবং এই অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে। এমনকি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের পাঠানো প্রশংসা বার্তায়ও ইয়েমেনি জনতা গর্ববোধ করেছে। এই অভূতপূর্ব বিক্ষোভের ডাক দিয়েছিল আনসার আল্লাহ নেতা সৈয়দ আব্দুল মালিক আল হুথি। তার সাপ্তাহিক ভাষণে তিনি গাজার সমর্থনে ইয়েমেন জুড়ে লক্ষ লক্ষ মানুষের মিছিলের আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজার সমর্থনে ইয়েমেনের অবস্থান কখনো টলমল করেনি, বরং সবসময়ই দৃঢ় ছিল এবং থাকবে। এই গণজমায়েতগুলো ফিলিস্তিনিদের প্রতি আরব ও মুসলিম বিশ্বের মানুষের ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্বের ওপর জোর দেয়। বিক্ষোভকারীরা মনে করিয়ে দেয়, সময়ের সাথে সাথে এই দায়িত্বগুলো ম্লান হয়ে যেতে পারে না। তারা ফিলিস্তিন ও এর পবিত্র স্থানগুলো রক্ষার জন্য বাস্তব পদক্ষেপ নেয়ার এবং নিজেদের সমস্ত সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানায়। তাদের মতে সবচেয়ে সহজলভ্য এবং প্রভাবশালী কাজগুলোর মধ্যে অন্যতম হলো ইসরায়েলি পণ্য বয়কট করা। একদিকে যখন লক্ষ লক্ষ মানুষ গাজার সমর্থনে রাস্তায়, অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী কিন্তু চুপচাপ বসে নেই। মার্চ মাসে গাজা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। বৃহস্পতিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF অধিকৃত ইয়াফার ইসরায়েলি বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা একে গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুদের চালানো গণহত্যার বিরুদ্ধে জবাব বলে উল্লেখ করেছে। YAF মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযান সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারীকে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে এবং প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও কঠোর ভাষায় জানিয়েছে যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার ওপর থেকে অবরোধ না সরানো পর্যন্ত তাদের সামরিক কার্যক্রম আরও তীব্র ও বিস্তৃত হবে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেয়া এবং লোহিত ও আরব সাগরে নৌ অবরোধ আরোপের মতো পদক্ষেপগুলো এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। একদিকে মানবতাবোধের এক বিশাল ঢেউ, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। ইয়েমেনের এই দ্বিমুখী পদক্ষেপ কি সত্যিই গাজার মানুষের কষ্ট লাঘব করতে পারবে? আবারও কেঁপে উঠল ইসরায়েলের আকাশ, যেন কোনো দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানালো। তেল আবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন, যা কিনা ইসরায়েলের প্রবেশদ্বার, গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো সেই ক্ষেপণাস্ত্রের ভয়ে স্তব্ধ হয়ে গেল।
আকাশ থেকে আসা এক অচেনা ধাতব ঝড়, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে ভয়ঙ্কর গতিতে ধেয়ে যায় ইসরায়েলি শহরের দিকে। ইসরায়েলের লাখো মানুষ সেই আতঙ্ক নিয়েই ছুটে গিয়েছিল বাংকারের দিকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয় একের পর এক ফ্লাইট। বিমানবন্দরের ভেতরে মানুষের দৌড়াদৌড়িতে বেশ কয়েকজন আহতও হন। এই দৃশ্য বুঝিয়ে দেয় কতটা অসহায় হয়ে পড়েছে ইসরায়েল, যাদের আকাশ প্রতিরক্ষা একসময় অপরাজেয় বলে মনে করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এতে হয়তো কিছুটা শান্তি ফিরে আসবে, কিন্তু আসল টুইস্টটা এখানে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নিয়েছে, একা ফেলে রেখে গেছে তাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে। আর সেই সুযোগটাই নিয়েছে হুথিরা। চুক্তি হওয়ার পর থেকে তারা ইসরায়েলের ওপর হামলা আরও জোরদার করেছে। তাদের ভয়ঙ্কর সব আক্রমণে এখন দিশেহারা নেতানিয়াহুর সরকার। হুথিরা, যাদের একসময় হয়তো দুর্বল প্রতিপক্ষ হিসেবে গণ্য করা হতো, আজ তারা ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্ক। তাদের সামরিক শক্তি ক্রমশ বাড়ছে, আর তার প্রমাণ মিলছে তাদের একের পর এক সফল হামলায়। মঙ্গলবার তারা নিজেরাই নিশ্চিত করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রের ভয়ে জেরুজালেম এবং তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ ভয়ে দিশেহারা হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। কয়েকদিনের মধ্যে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এটা দ্বিতীয় হামলা। প্রথম হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির পর থেকেই অনেক বিদেশি বিমান সংস্থা ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে দিয়েছে। প্রশ্ন হলো, কিভাবে হুথিরা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার মতো শক্তিশালী বলয় ভেদ করে একের পর এক হামলা চালাচ্ছে? এটা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, নাকি হুথিদের অত্যাধুনিক অস্ত্রের অভাবনীয় ক্ষমতা? লোহিত সাগরে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান। তাদের কাজ ছিল হুথিদের দমন করা, কিন্তু ফল হয়েছে উল্টো। এই সময়ে হুথিদের হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে, এমনকি মার্কিন যুদ্ধ জাহাজগুলো মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। শেষ পর্যন্ত প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের এই গোষ্ঠীর ওপর হামলা বন্ধের ঘোষণা দেন। কিন্তু এই সিদ্ধান্ত ইসরায়েলকে আরও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়। হুথিরা স্পষ্ট ভাষায় জানিয়েছে, লোহিত সাগরে তারা অন্য কোনো জাহাজে হামলা না করলেও ইসরায়েলের কোনো জলযান তাদের হাত থেকে রেহাই পাবে না। শুধু তাই নয়, তারা ইসরায়েল জুড়ে তাদের হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে। লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আগে কিছু হামলা ঠেকাতে পারত, কিন্তু এখন সেই সুরক্ষা বলয় আর নেই। নেতানিয়াহুর দেশ সরাসরি হুথিদের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের দীর্ঘদিনের কার্যকলাপের বিরুদ্ধে গত 17 মাসে হুথিরা ইসরায়েলে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এখন যোগ হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং একের পর এক ড্রোন হামলা। হুথিদের এই ক্রমবর্ধমান শক্তি ইসরায়েলের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে, শুধু সংখ্যা বা আধুনিক অস্ত্র নয়, একটি সুসংগঠিত এবং দৃঢ়প্রতিজ্ঞ গোষ্ঠী যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। তেহরানের হুঙ্কার, 600 ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে তেল আবিব। মার্কিন হুমকির মুখে ইরান যেন ইস্পাতের মতো কঠিন। তাদের বিপ্লবী গার্ড কর্পস IRGC এর প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শত্রুদের হুঁশিয়ার করে তিনি বলেছেন, ইরানের সঙ্গে পাঙ্গা নিলে তাদের চরম অপমানিত হতে হবে। দক্ষিণ পূর্ব শহর মাশহাদে এক সমাবেশে মেজর জেনারেল হোসেন সালামি যেন আগুনের গোলা ছুড়লেন। 2015 সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেলে ওয়াশিংটন ইরানের ওপর হামলা করতে পারে, এমন হুমকির জবাবে তিনি গর্জে উঠলেন।
আমরা শত্রুকে হাড়ে মজ্জায় চিনি, তাদের প্রতিটি চাল আমরা নজরে রাখি। আলোচনার টেবিলে কূটনৈতিক কথাবার্তা চললেও আমরা বুক চিতিয়ে অধ্যত্বের সঙ্গে দাঁড়িয়ে আছি। সাহস করে যে ইরানের দিকে চোখ রাঙাবে তার অধ্যত্ব ভেঙে গুঁড়িয়ে দেব, হুঙ্কার ছাড়লেন সালামি। জেনারেলের দাবি, গত 1 বছরে ইরানের শক্তি বহুগুণ বেড়েছে, আর তাদের শত্রুরাও নাকি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধু তাই নয়, ইরান নাকি একাই 100। প্রতিরক্ষার জন্য তারা অন্য কারো ওপর ভরসা করে না। তবে হ্যাঁ, প্রয়োজনে প্রতিরোধের ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি ইসরায়েলি হামলায় প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে এমন কথা উড়িয়ে দিলেন সালামি। বরং সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। তার ভাষায়, শত্রুরা ভেবেছিল প্রতিরোধ ফ্রন্ট বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা দেখলো গাজা আরও শক্তিশালী হয়েছে। ইয়েমেন এখন আরও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, আর হিজবুল্লাহ তাদের শক্তি পুনরুদ্ধার করেছে। তবে আসল বোমাটা ফাটালেন ইসরায়েল প্রসঙ্গে। জেনারেল সালামির চোখে ইসরায়েলি সরকার নাকি উত্তেজিত এবং ক্ষুব্ধ। তাদের ভবিষ্যতের দিকে নাকি অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তাদের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত, গ্রেফতারের ভয়ে তটস্থ থাকেন। রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনকি ইউরোপও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে না। অর্থনৈতিক অবস্থাও তাদের খারাপ। আমেরিকার সাহায্য ছাড়া তারা একদিনও টিকতে পারবে না, যেন ভবিষ্যৎবাণী করলেন সালামি। এরপর তিনি টেনে আনলেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রসঙ্গ। যারা ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র সহ্য করতে পারেনি, তারা 600টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে পড়লে কি করবে, প্রশ্ন ছুড়ে দিলেন জেনারেল। সম্প্রতি বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা মনে করিয়ে দিলেন তিনি, যেন এই 600 ক্ষেপণাস্ত্রের হুঙ্কারেই তেল আবিবের রাতের ঘুম উড়ে যাবে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার দিকেও কামান দাগলেন সালামি। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু সমস্যাই বাড়িয়েছেন, আর এখন নাকি খোদ আমেরিকাই টালমাটাল, দুর্বল সেনাবাহিনী আর ক্ষমতাহীন নেতাদের নিয়ে ঢুকছে। আমেরিকা জানে যুদ্ধ তাদের কোনো সমস্যার সমাধান করেনি। তাদের সেনাবাহিনী ক্লান্ত, দুর্বল, রাজনৈতিক নেতারা অবরুদ্ধ, ক্ষমতাহীন। তারা নিজেরাই এখন বিরাট সংকট আর চ্যালেঞ্জের মুখে, বললেন IRGC প্রধান। জেনারেলের স্পষ্ট কথা, প্রেসিডেন্ট বদলালেই আমেরিকার আসল চেহারা বদলায় না। তাদের ক্ষমতার পতন নাকি এখন দিনের আলোর মতো স্পষ্ট। মেজর জেনারেল হুসেইন সালামির এই তেজোদ্দীপ্ত বক্তব্য যেন ইরানের শক্তির প্রতিচ্ছবি। একদিকে যেমন আলোচনার রাস্তা খোলা রাখছে তেহরান, তেমনি অন্যদিকে শত্রুদের বুঝিয়ে দিচ্ছে তাদের শক্তিকে যেন কেউ হালকাভাবে না নেয়। 600 ক্ষেপণাস্ত্রের হুঙ্কার যেন সেই বার্তারই প্রতিধ্বনি। ইরানের দিকে চোখ রাঙালে তার ফল ভালো হবে না। এখন দেখার, এই হুঙ্কারের পর আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে মোড় নেয়।